কারচুপি নির্বাচন হলে তাহলে এনসিপির নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান হবে। আবার বইয়ের জেনারেশনের মাইন্ডসেট যদি আপনি তুলনা করতে চান, এই জেনারেশনের লিড ওই জেনারেশন দিতে পারবে না। যুগে যুগে যখন হচ্ছে জেনারেশনের গ্যাপ তৈরি হয়, জেনারেশন বাই জেনারেশন আপনি দেখবেন যে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে লিডারশিপের চেঞ্জ হয় এবং হচ্ছে পার্টির চিন্তার চেঞ্জ হয়। আপনি 1960-এর দশক থেকে 70-এর দশকে আওয়ামী চিন্তার রাজনীতির উত্থান ঘটেছিল, আর সেটার পতন ঘটেছিল ঠিক তার 50 বছর পরে। আপনার এই 2014 থেকে তাদের পতন শুরু, আরও আগে বলতে গেলে 13-12 থেকে তাদের পতন শুরু হয়ে গেছে। আপনি তাদের পতনটা 24-এ দেখলে হবে না। ঠিক একইভাবে হচ্ছে বিএনপি তখন হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে এসে বিএনপি 1979 সালে গঠন করেছে, দেশের মানুষের ভয়েস হয়েছে। 90-এর ছাত্র সংসদগুলো দেখেন যে হচ্ছে বিএনপির ছাত্রদল খুব ভালো অবস্থানে ছিল, ছাত্র সংসদগুলোতে জিতেছিল। তখন তারা একটা লিডারশিপ তৈরি করেছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই লিডারশিপ কিন্তু হচ্ছে এখন বিএনপির যেই সরকার, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে একেবারে। বিএনপির এখন যেই কয়েকজন নেতাই আছেন এরা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানে মানুষের কাছে পরিচিত নেতা। তাহলে আপনার 69-এর গণঅভ্যুত্থান থেকে তোফায়েল আহমেদরা লিডার হয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, আসম আব্দুর রব বলেন, কিংবা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওনারাই কিন্তু হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থানের নেতা। 90-এর গণঅভ্যুত্থানের নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী আনি, এরপর হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে আরেকজন আছেন হচ্ছে আমার পাশের আসনি রামগতির আশরাফুদ্দিন নিজাম, এরপর হচ্ছে ভোলার একজন আছেন হচ্ছে কি যেন নাম মাথায় আসতেছে না। ওনারা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের প্রোডাক্ট। ওনারা এখন মন্ত্রী পরিষদের নেতৃত্ব। এমনকি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, উনিও 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী নেতা বলতে। তো 2000 এরপরে একটা জেনারেশন গ্যাপ হয়ে 24-এর গণঅভ্যুত্থান। এই 24-এর গণঅভ্যুত্থানে ওই যে 2018 সালের আন্দোলনের নেতৃত্ব, 24-এর আন্দোলনের নেতৃত্ব, এরাই কিন্তু চাকরির বাংলাদেশ পরিচালনা করবে এবং এটা বাধ্য। আপনি সারা বিশ্বের কিংবা এশিয়া মহাদেশের যে লিডারশিপ আপনি দেখবেন, এই যে 20-30 বছর অন্তর অন্তর হচ্ছে রাজনৈতিক লিডারশিপের এবং দেশের লিডারশিপের পরিবর্তন ঘটে এবং এটা ঘটতে বাধ্য এবং এটা ঘটবেই। আপনি আমি যতই ষড়যন্ত্র করি এটাকে ঠিকিয়ে রাখা যাবে না, কারণ আমাদের মাইন্ডসেটের সাথে আপনি যদি হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 90-এর জেনারেশনের মাইন্ডসেট যদি আপনি তুলনা করতে চান, এই জেনারেশনের লিড ওই জেনারেশন দিতে পারবে না। 30-40 বছর যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটা তারা কখনো পূর্ণ করতে পারবে না। আপনার কথা সূত্র ধরে একটা কথা জিজ্ঞেস করি, তার মানে আপনি কি বলতে চান এনসিপি আসলে নেতৃত্ব দিবে বা সরকার গঠন করবে আপনার দৃষ্টিতে কত সালে? এটা 10 থেকে 15 বছরের ভিতর হবে, তবে আমি আশা করি 10 বছরের ভিতরেই হবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন 2036-এ এনসিপি সরকার গঠন করবে ইনশাল্লাহ, যদি কারচুপির নির্বাচন না হয়। 36-এর নির্বাচন এনসিপি সরকার গঠন করবে, আর কারচুপির নির্বাচন হলে তাহলে এনসিপির নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান হবে আবার। তার মানে আপনার দৃষ্টিতে 10 বছরের মাঝে, অর্থাৎ 2024 থেকে 2036 সাল পর্যন্ত যদি ধরি, 12 বছরের মাঝে এনসিপি সরকার গঠন করবে, কিন্তু যদি কারচুপি নির্বাচন হয় তাহলে 2036 সালে একটি গণঅভ্যুত্থান হবে। 2036 সাল পরবর্তী সময়ে একটা গণঅভ্যুত্থান হবে, সেই গণঅভ্যুত্থান পরবর্তী এনসিপি ক্ষমতায় আসবে। একটি বিষয় নিশ্চয়ই আপনার অগোচরে যায়নি, রয়টার্সে শেখ হাসিনার একটি মন্তব্য। তিনি কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসছেন এবং সেই ধরনের একটি মন্তব্য করেছিলেন এবং অনেক নেতাকর্মী নিয়ে এসেছিলেন। সেটি প্রেক্ষিতে কি বলবেন? নিশ্চয়ই আপনিও দেখেছেন। শেখ হাসিনা ডিসেম্বরে কেন, শেখ হাসিনা যদি এখনও আসে আমরা ওয়েলকাম জানাতে প্রস্তুত। আমরা খুব সুন্দরভাবে স্বাগতম জানাই, ওনাকে কারাগারে পাঠিয়ে দিব এবং সেখানে ওনার বাংলাদেশের মানুষকে হত্যার যেই রায়, হত্যা করার জন্য যে রায় হয়েছে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড সেই কারাগারে বাস্তবায়ন হবে এবং এই দেশের মানুষ এটা উদযাপন করবে। আপনার যদি নির্বাচনী প্রচারণার দিক থেকে আসি, আপনি নির্বাচনে যখন ফলাফল আসলে বের হয়নি, যখন নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে বা তারও আগে থেকে আপনি খুবই কনফিডেন্ট ছিলেন যে আপনি জিতছেন হাতিয়ার মতো একটি এলাকা থেকে, খুবই কনফিডেন্ট ছিলেন। এতটা কনফিডেন্টের কারণ কি? এবং আপনি বিপুল পরিমাণে ভোট, প্রায় 28,000-এর উপর ভোটে জিতেছেন এবং আপনি আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনার যে এলাকা, সেই এলাকায় আসলে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে নির্বাচন করেছে, তারপর আপনাকে হারাতে পারেনি। দেখেন যে হচ্ছে আমি 1-to-1 মানুষের সাথে সম্পর্ক রাখি এবং আমি প্রত্যেকটা রিক্সা শ্রমিক আমাকে ওন করে, প্রত্যেকটা সিএনজি শ্রমিক আমাকে ওন করে, প্রত্যেকটা ডে লেবার আমাকে ওন করে। সুতরাং এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পুরো জেনারেশন আমাকে হাতে হাতে ওন করে। আমি তাদের জন্য কাজ করেছি, এখনও কাজ করছি, তাদের হয়ে কথা বলতেছি। আমি নদী ভাঙ্গনের শিকার 50,000 মানুষের
সরি, আমি নদী ভাঙনের শিকার কয়েক লক্ষ মানুষের ভয়ে হয়েছিলাম। আমি যাতায়াত ব্যবস্থায় হয়রানির শিকার পুরো হাতিয়া দ্বীপের মানুষের ভয়ে হয়েছিলাম। আমি হাতিয়ার মানুষের ভূমিদস্যু জলদস্যুদের বিরুদ্ধে আমি তখনও ফাইট দিয়েছি, এখনও ফাইট দিয়ে যাচ্ছি। সুতরাং আমি আসলে মানুষ যাই চেয়েছে আমি তাই করেছি মানুষের অধিকারের জন্য। আমি নিজের জীবন বাজি রেখেছি মানুষের অধিকারের জন্য, মানুষ আমাকে সেটা দিয়েছে।